বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি, এই অধ্যায়ের ওপর কিছু বেসিক আলোচনা ইনশাল্লাহ করব। তো অধ্যায়ের শুরুতেই আমরা একটু জানার চেষ্টা করি কাজ কাকে বলে। স্বাভাবিক অর্থে কোনো কিছু করাকেই কাজ বলা হয়, কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ বলতে আমাদের এটাই বোঝানো হয় যা প্রয়োগ করা হলে কোনো বস্তুর স্মরণ ঘটে। অর্থাৎ আমি যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করি আর সেই বল প্রয়োগ করার পর যদি বস্তু স্মরণ ঘটে, তাহলে তখন আমরা বলবো কাজ সম্পাদিত হচ্ছে। একটা ছোট্ট বালক, সে আমার সামনে বেশ কিছুক্ষণ ধরে একটা বড় পাথরের খণ্ডকে নড়ানোর চেষ্টা করছে। আমরা কি বলবো যে কাজ হচ্ছে, কিন্তু ফিজিক্স বলবে কাজ হচ্ছে না, কারণ সেখানে বল এবং বলের দিকে সরণের উপাংশ থাকতে হবে। যেহেতু সে নড়াতে পারছে না, সে কারণের জন্য কাজ হচ্ছে না। তাহলে এখন তুমি দেখো যে কাজ হওয়ার শর্ত কি। একটা বস্তু এখানে রাখলাম, তারপরে কি করব? বস্তুতে আমি বল প্রয়োগ করব। সেই বল যখন আমি প্রয়োগ করছি, তাহলে বস্তু বলের অভিমুখে বস্তুর এদিকে সরণ হতে হবে, অর্থাৎ বস্তুটা স্থান পরিবর্তন করতে হবে। যদি সেটা স্থান পরিবর্তন করে এরকম ভিন্ন জায়গায় আসে, তাহলে আমরা বলবো কাজ সম্পাদিত হচ্ছে। আর যদি সেটা না আসে, তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় এখানে কোনো কাজ হচ্ছে না। আমাকে একটু মতামত দাও, তুমি বুঝতে পারছো কি না? হুম, ধরে হ্যাঁ রাখ। স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখানে একটা বিষয় নিশ্চয়ই তোমার মাথায় কাজ করতেছে। লেখা আছে স্মরণের উপাংশ। এই এই কথাটার মানে কি? এই যে লেখা আছে স্মরণের উপাংশ, তো বলের দিকে সরণ, সরণের গুণফল, এটা কিন্তু সহজে বোঝা যায়। সরণের উপাংশ মানে কি আমরা একটু ভিন্নভাবে দেখি বিষয়টা। তো এটা দেখার জন্য প্রথমত আমরা একটা বোর্ড নেই এখানে। উপাংশ বিষয়টা একটু বুঝতে হবে। আমরা কোনো একটা বস্তু এখানে নিয়েছি, এই বস্তুতে বল প্রয়োগ করছি এই দিকে, কিন্তু বস্তুর সামনে মানে একটা কন্ডিশনে বস্তু এই দিকেই চলে যাচ্ছে, অর্থাৎ সে আর কোনো কোনো দিকে যাচ্ছে না। কেন? কারণ কোনো বাধা নাই। সে এই তল বরাবর, অর্থাৎ নিচে আমি যদি একটা তল কল্পনা করি, সেই তল বরাবর তার মতো করে বস্তুটা গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে এবং গিয়ে সে একটা নতুন অবস্থান নিচ্ছে। সে এখানে চলে আসলো, এখানে চলে আসলো। এখন যদি দ্বিতীয় আর একটা ক্ষেত্রে এরকম হয় যে আমরা এখানে একটা বস্তু নিয়েছি, বস্তুর নিচে তলটা ওইভাবে দেয়া আছে, তারপর এরকম দেওয়া আছে। আচ্ছা, এখন বস্তুর সামনে আর একটা বাধা এখানে সৃষ্টি করা হলো। এই এই দিকে একটা তল তৈরি করে দিয়ে রেখে দেওয়া হলো।
রেখে দিলে এখানে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হলো বস্তু তখন কিন্তু নর্মালি এই দিকে আর যাবে না। এই দিকে কি যেতে পারবে বলো? পারবে না। তাহলে বস্তু কোন দিকে যাবে? বস্তু যাবে তখন উপর দিকে উঠে যাবে, এরকম উপর দিকে উঠে চলে যাবে। তাহলে উপর দিকে যখন উঠে চলে গেল, তখন কিন্তু আমার এখানে একটা কোণ সৃষ্টি করে গেল। সেই কোণের নাম হলো থিটা। এবং সে এস পরিমাণ সরণ করে নিয়ে ওই দিকে চলে গেল। কিন্তু আমার প্রকৃতপক্ষে বস্তুর সরণ কিন্তু এই দিকে এক্স পরিমাণ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজের যে রিলেশন, এখানে যদি এফ বল প্রয়োগ করি, তাহলে নর্মালি কাজ হওয়ার কথা ছিল কত? কাজ ডাব্লিউ সমান বল গুণন সরণ। বল কত? এফ। আর সরণ হলো তোমার এক্স। এই যে এক্স মানে বলের দিকে সরণ, এটা হলো এক্স। কিন্তু বস্তু উঠে গেছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতি থেকে একটু সাহায্য নেব। হুরাইরা, আমার সাথে একটু কথা বলো। তুমি কি ত্রিকোণমিতিতে একটু বলতে পারবা যে এটা তো ভূমি নাকি? জি স্যার। এটা কি অতিভুজ না? এই যে S। জি স্যার। তাহলে আমি যদি জি। লিখি ভূমি ভাগ অতিভুজ, তাহলে এই সম্পর্কটা কি কজ আসে না? কস থিটা। কথা বলো, ভূমি ভাগ অতিভুজ সমান কি কস থিটা না? আচ্ছা, যদি মনে না থাকে, আহ স্যার কস। হ্যাঁ, কস থিটা। তাহলে ভূমিটা কত? এস না? আর আমি একটু ভুল লিখলাম মনে হয়। ভূমিটা হলো এক্স। আহ এটা হলো ভূমি হলো এক্স। এই ভূমি যে এক্স স্যার, নিচের, হ্যাঁ। হ্যাঁ এই যে নিচের, এটা এটা হলো ভূমি। এই যে এটা। আর অতিভুজ কত? এস না? জি স্যার। সমান কি কস থিটা। জি স্যার, এস। কস থিটা। হ্যাঁ স্যার। আচ্ছা। এখন যদি আমি এটা একটু বজ্রগুণ করি, তাহলে কি দাঁড়াবে? এরকম লেখা যাবে না? বা লেখা যাবে কিভাবে? একটু উপরে লিখলাম আমি। লেখা যাবে এক্স ইজিক্যাল টু কি লেখা যাবে? এক্স ইজিক্যাল টু এস ইন্টু কস থিটা। হ্যাঁ স্যার। লেখা যাবে না? এস ইন্টু কস থিটা। তাহলে এই মানটাই আমি এখানে বসাবো, যে এফ এক্স কস কস থিটা, এরকম। আমাদের এখানে লেখার ক্ষেত্রে মাউস দিয়ে লিখি তো, মানে অত মানে হাত দিয়ে লিখলে ততটা স্বাচ্ছন্দ্যে লেখা যায়। এখানে একটু লেখার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকে। বাট আমার মনে হয় তোমার বুঝতে তেমন সমস্যা হওয়ার কথা না। সমস্যা হচ্ছে কি? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, তোমার কাছে কি এরকম মনে হচ্ছে না যে আমি তোমার পাশে বসে খাতায় বুঝিয়ে দিচ্ছি? হ্যাঁ স্যার। আচ্ছা। তুমি ইতোপূর্বে কোনো অনলাইন ক্লাস কখনো কি করেছো? না স্যার, করিনি কখন। আচ্ছা, ঠিক আছে। না করলে তাহলে তুমি একটা কম্পেয়ার বুঝতে পারতে, যে প্রচলিত অনলাইন ক্লাসে হয় কি, যে এই যে যেমন দেখো, আমি তোমাকে কথা বলছি, তুমি আমাকে কথা বলছো, তুমি পুরো বিষয়টা লিখে দেখে বুঝে নিতে পারছো। বাট প্রচলিত অনলাইন ক্লাসে এটি হয় না। ওটা হয় স্যার লেকচার দিচ্ছে আর স্টুডেন্ট শুনে যাচ্ছে। স্টুডেন্ট কিন্তু ওইভাবে প্রশ্ন করার খুব একটা সুযোগ পায় না, যদিও যদিও কিছু হয়তো ওই যে মানে চ্যাটিং বক্সে কিছু লিখে দিতে বলে বা ইয়ে করতে বলে, ওটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না। কারণ আমি একটা জিনিস ভালো বুঝলাম না, সেটা আমি ওই চ্যাট বক্সে যতক্ষণ লিখবো ততক্ষণ তো স্যার আবার পড়ার থামে নাই, সে তো আর একটা কিছু পড়াচ্ছে। তো এই কারণের জন্য ওই পড়াটা হয় একমুখী। যে জন্য আমাদের কাছে অনলাইন পড়াটা কিন্তু অতটা জনপ্রিয় না। আর আরেকটা সুবিধা তো তোমাকে বলছি মনে হয়, যেটা ভিডিওটা রেকর্ড হচ্ছে। সুতরাং তুমি চাইলে পরবর্তীতে এই ভিডিওটা আমি ইনশাল্লাহ তোমাকে শেয়ার করে দিতে পারবো, এবং তুমি যতবার খুশি হ্যাঁ এটি দেখতে পারবা।
জি স্যার। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে এফ এক্স কস থিটা, এই জিনিসটা কিন্তু তোমার এখানে করে দেওয়া আছে। আমি দেখাই দিচ্ছি। তা হলো তুমি যদি এই জায়গাতে দেখো, এই যে বল গুণন বলের দিকে সরণের উপাংশ, এই উপাংশটাই হলো এস কস থিটা। এখন তোমাকে যখন আমি ভেক্টর অধ্যায় পড়াবো, তখন এই উপাংশটা আমি বুঝাই দেবো ইনশাল্লাহ। তা আপাতভাবে তোমার ভালো পড়ার জন্য এবং বোঝার জন্য শুধু একটা জিনিস মনে রাখো। সেটা কি? সেটা হলো ত্রিকোণমিতি বিষয়ক একটা বিষয়, যেটা আমাদের এখানে কিন্তু লাগবে এই উপাংশটা নিয়ে। তা কি লাগবে আমি ওইটা একটু দেখে দিই। ত্রিকোণমিতি কি তোমার খুব ভয়ের জিনিস নাকি? একটু শুনে নেই তাহলে সেটা। না স্যার, সমস্যা তেমন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন হয়তো বলবা যে আহ ফিজিক্সের সাথে গণিতের যেহেতু একটু কিছু রিলেটেড আছে, হ্যাঁ, যে আমাদের কিছু গাণিতিক জিনিস লিখতে হবে, এই জন্য গণিতের কিন্তু আমাদের হেল্প নিতে হচ্ছে। মনে করো আহ একটা ভেক্টর রাশি বল, এটা আমি এখানে আঁকায় নিলাম, যে এটা একটা বল, এই রেখাটা দ্বারা একটা বল প্রকাশ করছে। তো এটা যে একটা ভেক্টর রাশি, তার প্রমাণ হলো এটা দিক আছে। কিভাবে আমি বুঝবো দিক আছে? এতে দেখো আমি ধরেছি এটা এ থেকে বির দিকে এটা যাচ্ছে, এবং তীর চিহ্ন দিয়ে আমি দিক বুঝাই দিচ্ছি। ক্লিয়ার? বুঝছো? এখন আমাকে বলা হচ্ছে জি যে স্যার। এই ভেক্টর রাশিকে তুমি উলম্ব এবং আনুভূমিক, এই দুইটা ভাগে ভাগ করো। উলম্ব এর সহজ ভাষা হলো লম্ব। তাহলে সে লম্ব কোন দিকে হবে? লম্ব খাড়া উপরের দিকে, খাড়া দিকে, জি। নাকি? আচ্ছা। জি স্যার। এরপর তুমি দেখো, তাহলে ভূমি কোনটা হবে? এই যেটা এই যে সাথে শুয়ে থাকবে, তাই তো? জি স্যার। আমরা কিন্তু প্রচলিত ভাবে বুঝি যে আমি লম্ব শুধু প্রথম অক্ষরটা লিখলাম, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। ওকে, আমি আমার প্রথম অক্ষর লিখছি, অন্য কিছু লিখতেছি না। কিন্তু আমাদের একটা বিষয়ে একটু ক্লিয়ার হতে হবে, আসলেই কে লম্ব এবং আসলেই কে ভূমি। মনে করো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকায় নিচ্ছি। কিরকম? এই যে দেখো, মনে করো আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। আহ আমরা প্রচলিত ভাবে যদি এখানে নাম দেই, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এখন আমি তিনটা বাহু এখানে লিখলাম। এ বি বাহু, এটার একটা পরিচয় আছে। তারপরে বিসি বাহু, এটার একটা পরিচয় আছে। তারপর আর একটা কি বাহু বলতো? এসি বাহু, এইটার একটা পরিচয় আছে। তিনটা বাহু না? জি স্যার। হ্যাঁ, প্রথমে বলো এবি বাহুর নাম কি হবে? লম্ব। আচ্ছা, আমরা এটা বুঝি লম্ব। এবি বাহু মানে হলো এটা হলো লম্ব। আমি শুধু প্রথম অক্ষর ল লিখতেছি। আহ বিসি এর পরিচয় কি? বিসি স্যার ভূমি। ভূমি, তাহলে প্রথম অক্ষর ভ লিখতেছি আমি এটা। আর এসিটা কি? এসি স্যার অতিভুজ। ইয়েস, অতিভুজ। থ্যাংক ইউ। অতিভুজ। তাহলে অতিভুজটাকে আমরা এভাবে বলি সমকোণের বিপরীত বাহু। এটা হলো সমকোণ 90 ডিগ্রি, এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাই তো? হ্যাঁ এখন, স্যার। হ্যাঁ, এখন আমি এই জায়গাটাতে একটু পরিবর্তন আসবে।
এই যে যেখানে ভূমি আর লম্ব লিখেছি, যদি আমাদের থিটা কোণ হয় এটা, তাহলে থিটা কোণের বিপরীত বাহু এবি, আর বিপরীত বাহুকে লম্ব বলে, এটা সঠিক। আবারও কথাটা বলতেছি, যদি আমি বলি যে থিটা কোণ হলো এটা, এটা হলো থিটা কোণ, সি কোণটা হলো থিটা কোণ, তাহলে আমাদের অবশ্যই এই লেখাটা সঠিক, যেটা লম্ব এবং এটা ভূমি। কিন্তু আমি যদি বলি না, থিটা কোণ হলো এইটা, এই এ কোণটা হলো থিটা কোণ, তাহলে তখন দেখো তো থিটা কোণের সামনের বাহু কি বিসি না? থিটা কোণের সামনের বাহু বিসি, তখন এটাই লম্ব হ্যাঁ হতে স্যার। হবে। আর থিটা কোণের সাথে লাগানো বাহুকে বলা হবে ভূমি, জি। অর্থাৎ তখন এ বিটা হয়ে যাবে ভূমি। এই জিনিসটা একটু মনে রাখো। আমার মনে হয় যে ত্রিকোণমিতি যখন তোমাকে শেখানো হয়েছে, এই জিনিসটা সেই টিচারেরই উচিত এটা শেখানো। আমার বিশ্বাস সে হয়তো শিখাছে এটা। এইরকম বিষয় দেখছো কি, যে এই যে লম্ব ভূমি চেঞ্জ হতে পারে মানে কোণের কারণে, এরকম বিষয় কি দেখেছো? হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিশেষ করে হ্যাঁ স্যার। বিশেষ করে তোমরা যখন ত্রিকোণমিতিতে দশম অধ্যায়ের অঙ্ক করেছো, ওই যে খুঁটির অঙ্ক, গাছের অঙ্ক, তখন কিন্তু এগুলো দরকার পড়ছে। এখন হ্যাঁ স্যার। এখন আমার কথা হলো যে আমি আমার মূল প্রসঙ্গে আসি। তাহলে এটাকে আমি কখন ভূমি বলবো? যদি কোণ হয় আমার এটা থিটা কোণ, তখন এটা হলো ভূমি। এই ভূমি সমান হলো, অতিভুজকে যদি আমি আর দ্বারা লিখি, তাহলে আর কস থিটা, আর কস থিটা। ওকে। আর এখানে লম্ব সমান হবে হলো ওই যে আর সাইন থিটা। তাহলে উলম্ব সেটা। উপাংশ হয় সাইন থিটা, আর আনুভূমিক হয় কস থিটা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে উলম্ব উপাংশ কি, তুমি বলবা যে এটা সাইন উপাংশ হয়, আর ভূমির সাইন কোনটা থিটা। হয়? কজ উপাংশ। কস থিটা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কে লম্ব কে ভূমি, সেটার অংশ হলো কি? যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ, আমরা যেটা থিটা কোণ নেব তার বিপরীত বাহু লম্ব, আর তার সাথে লাগানো অতিভুজ ছাড়া যে বাহুটা থাকবে সেটা ভূমি। সে দাঁড়িয়ে আছে না শুয়ে আছে এটা হ্যাঁ স্যার। আমাদের দেখার দরকার নাই। আমরা সাধারণত ভুল করি কি, যে এ বিটা দাঁড়িয়ে আছে, এই যে এবি, এটা যেহেতু দাঁড়িয়ে আছে এটা সবসময় লম্ব, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখো, যদি এই কোণটা থিটা কোণ হয়, তাহলে কিন্তু তখন কি হবে? এটা হবে তখন ভূমি, এটা হবে ভূমি। আর তখন এটা কি হবে? লম্ব। তাহলে এখানে লম্ব সমান তখন কি হবে বলো? লম্ব সমান কি? সাইন, ওই যে অতিভুজ মানে আর সাইন। আর সাইন থিটা। হ্যাঁ, আর এখানে ভূমি সমান হবে কি হবে? আর কস থিটা, আর কস থিটা। আমার মনে হয় যে তোমার এইটুকু হলেই আমাদের এখন বর্তমানে কাজ চলবে। তাহলে আমি এখন পর্যন্ত যা শিখালাম সেটি এরকম, যে আমরা যে কোনো ভেক্টর রাশি, বল হোক সরণ হোক, একে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আনুভূমিক, একটা হলো উলম্ব। আনুভূমিক উপাংশ
এটা হলো তোমার কস থিটা, আর উলম্ব উপাংশকে হয় হলো সাইন থিটা। যে বল বা যে সরণকে আমি দুই ভাগে ভাগ করব সেটা এর সাথে থাকবে। ক্লিয়ার, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ ধরে যা দেখালাম সেইটার আলোকে আমি এই ব্যাখ্যাটা এখানে আমি দিয়ে দিচ্ছি যে এখানে যে তোমার এই যে সরণের দিকের উপাংশকটা যেহেতু আনুভূমিক উপাংশক, এই যে দেখো আনুভূমিক উপাংশক, এই জন্য এটা কজ আকারে আসছে। আমার মনে হয় উপাংশক নিয়ে কথা মোটামুটি শেষ। এখন আমাদের এই কাজ হলো দু রকম, একটা বলের দ্বারা কাজ, আর একটা হলো বলের বিরুদ্ধে কাজ, অর্থাৎ সেটি ধনাত্মক কাজ অথবা ঋণাত্মক কাজ। দেখো বল প্রয়োগ হচ্ছে এইদিকে, বস্তুর সরণ যদি হয় ওই দিকে, তাহলে এটা কি হবে? বলের দ্বারা কাজ না? হ্যাঁ স্যার। বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু যাচ্ছেও সেই দিকেই, তাহলে বলের দ্বারা কাজ। আবার যদি এই ঘটনা ঘটে আমি বল প্রয়োগ করতেছি এইদিকে কিন্তু বস্তু চলে যাচ্ছে উল্টা দিকে, তাহলে এটা কি বলের বিরুদ্ধে কাজ? মানে আমি যেদিকে জমা দিচ্ছি সেদিকে যাচ্ছে না, সে আর দিকে চলে যাচ্ছে। ক্লিয়ার, বুঝছো কি? আমি বল প্রয়োগ করতেছি এই দিকে, বস্তু এইদিকে যাওয়ার কথা, কিন্তু ওইদিকে না গিয়ে যদি উল্টা দিকে যায়, তাহলে এটা বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, আমরা একটু উদাহরণে আসি যে এটা কিভাবে হয়। মনে করো একটা বস্তুকে আমি উপরের দিকে তুলতেছি। আচ্ছা, তোমরা একটু বলো তো, এই যে উপরের দিকে বস্তুকে উঠাচ্ছি, এই সময় ওই বস্তুকে নিচের দিকে কে টানতেছে? অভিকর্ষ স্তর। ইয়েস, অভিকর্ষ বল, ত্বরণ না। অভিকর্ষ বল অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বল ওকে টানতেছে। আমি ওই টান হচ্ছে নিচের দিকে আর বস্তু নিয়ে যাচ্ছে উপরের দিকে, সুতরাং অভিকর্ষ বলের সাপেক্ষে ওটা ঋণাত্মক কাজ। আবার রিপিট বলতেছি, ওইটার অভিকর্ষ বলের সাপেক্ষে ঋণাত্মক কাজ। কিন্তু আমি যে ওকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, আমার সাপেক্ষে এটা ধনাত্মক কাজ, কারণ আমি ওকে উপরের দিকে নিয়ে যাচ্ছি, ও উপরের দিকেই যাচ্ছে। তাহলে একই কাজ একজনের সাপেক্ষে ধনাত্মক, অন্যজনের সাপেক্ষে সেটা ঋণাত্মক হতে পারে। ক্লিয়ার, বুঝছো কি? হ্যাঁ স্যার। আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি আমার সাপেক্ষে ধনাত্মক, বাট পৃথিবী যে ওকে নিচের দিকে টানতেছে তার সাপেক্ষে ঋণাত্মক। তাহলে আমরা কি দুই প্রকার কাজ বুঝেছি? ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। ওকে। এখন যদি ঘটনাটা এদের ঋণাত্মক কাজের বেলায়, দেখো এদের ঋণাত্মক কাজ নেগেটিভ, এই যে অপশন গুলো দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা একটা ভাষা ব্যবহার করি বলের বিরুদ্ধে কাজ। মানে বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তু তার ঠিক উল্টা দিকে চলে যাচ্ছে। এখন আসো, যদি তোমাকে বলা হয় শূন্য কাজ কি? শূন্য কাজ মানে আমি বল প্রয়োগ করছি, বস্তুতে বল প্রয়োগ করছি কিন্তু বস্তু কোনো ক্রমেই নড়ছে না, যদি সরণ শূন্য হয়। মানে কাজ ডাব্লিউ সমান এফ এস, এফ গুণন এস। যদি কোনো কারণে সরণ শূন্য হয়, সরণ শূন্য হলে তখন এই বলের পরিমাণ, এই কাজের পরিমাণ কি হবে? শূন্য হবে। কাজও শূন্য হবে। বল প্রয়োগ করছি, সরণ নাই, কাজ শূন্য। তাহলে কাজ হওয়ার শর্ত হলো সরণ হতে হবে, সরণ যদি না হয় তাহলে সেখানে কাজের পরিমাণ শূন্য। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, আমি এ পর্যন্ত যা পড়ালাম এর মধ্য থেকে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো।
স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, এই যে আমি বই এখানে হয়তো দেখাচ্ছি, বাট আমি কিন্তু লাইন টু লাইন রিডিং করতেছি না, বা এটা আমার করার কথাও না। তুমি কিন্তু লাইন টু লাইন রিডিং করবা। এই যে বাংলাগুলো আছে এগুলো অবশ্যই অবশ্যই রিডিং করবা। এগুলো রিডিং করে তুমি নিজে দেখবা যে এই লেখাগুলোর মধ্যে কোথাও কোনো সমস্যা লাগে কিনা, কোনো সমস্যা মনে হয় কিনা। যদি তুমি দেখো যে না, সমস্যা মনে হচ্ছে, যে আমার এই জায়গাগুলো আবার বুঝে নেওয়া দরকার, কারণ আমি এখানকার ভাষা বুঝতেছি না, কিভাবে লেখা আছে, তাহলে সেগুলোকে তুমি একটু মার্কিং করে রাখবা পেন্সিল দিয়ে, এবং সেগুলো ইনশাল্লাহ বুঝাই নিবা যে স্যার এই লাইনগুলোর অর্থ বুঝছি না। কিন্তু একটা কথা মনে রাখো, যে আমাদের এই যে বা প্রতিবাদমূলক অর্থাৎ, সরি, পাদন অর্থাৎ যেটাকে প্রমাণ বলা হয়, এই যে প্রমাণমূলক যে বিষয়গুলো আছে, যেমন কিছু ক্যালকুলেশন আছে, এই যে যেমন দেখাচ্ছি, ধরো এই পাশে, এই যে এই ক্যালকুলেশন গুলো আমাদের সব সময় কিন্তু দরকার পড়বে না। কিছু সময় দরকার পড়বে, কিছু সময় পড়বে না। যেগুলো দরকার পড়বে সেগুলো আমি তো শেখাই দেব, আর যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমরা স্কিপ করে দেবো, মানে দরকারই নাই ওগুলো, ওই ক্যালকুলেশন শেখা বাধা নয়। হ্যাঁ, এই যে যেমন ধরো এটা একটা, এখানে খেয়াল করো, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, এটা একটা সূত্র বের করতে বলা হয়েছে। আগে এই প্রমাণ সহ পরীক্ষাতে আসতো কিন্তু আগের সিলেবাস অনুসারে, কিন্তু এখনকার সিলেবাসে এই প্রমাণের কোনো প্রয়োজন নাই, শুধু তুমি এই ছবিতে যে পড়াটা আছে এই পড়াটা শুধু বুঝাই নিবা। যদি বুঝাই নিতে পারো তাহলে এই প্রমাণ আমাদের মুখস্থ করতে হয় না। এই কারণে বলবো আগের চেয়ে পড়া এক প্রকার সহজ হয়েছে, কারণ আগে আমাদের অঙ্কও শিখতে হতো, এইগুলোও কিন্তু কন্ট্রোল করতে হতো। তোমরা এখন পড়িচ্ছ ফার্স্ট ইয়ারে মাত্র 10টা অধ্যায়, আর আর ফার্স্ট পেপারে আমাদের সময় ছিল 19টা অধ্যায়। সেই 19টা অধ্যায়ের ওপরেই কিন্তু আমাদের ধারণা রাখতে হতো, অঙ্ক সহ সবকিছু। আর সেকেন্ড ইয়ারে ছিল হলো তোমার 17টা অধ্যায়। তো যাই হোক, এখন যেটা গেছে গেছে, আমরা একটু পরের গুলোর দিকে তাকাই। কি তুমি বুঝতে পারছো কি, এই যে এই জন্য কিন্তু আমি তোমাকে ওই বইটা দিয়ে বলেছিলাম, এই যে ওই বইটার বেশ কিছু অংশ আছে যে অংশগুলো প্রতিপাদনমূলক, প্রমাণমূলক। এই প্রমাণমূলক অংশ তোমাকে পড়তে হবে না। জি স্যার। এই যে এখানে অঙ্ক করে দেওয়া আছে, কথার কথা বলি, তুমি অঙ্ক দেখলে, অঙ্ক যদি বুঝতে পারো করবা, না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা যে স্যার দেখেন আমি এই পর্যন্ত বুঝছি বা এটুকু জানি, বাট আমি পরেরটা পারছি না। আচ্ছা, তারপরেও এখানে উদাহরণের যে সবগুলোই অঙ্কই করতে হবে এমন নয় কিন্তু, কিছু কিছু অঙ্ক আমরা হয়তো খুব বেশি দরকার মনে না হলে আমরা হয়তো ইনশাল্লাহ বাদও দিয়ে দেবো। আর অঙ্কের জন্য আমার আলাদা নোট আছে, আমি মনে হয় তোমাকে অঙ্কের নোট গতদিন দেখাইছিলাম, বুঝতে পারছো? দেখাইছিলাম কি? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, ওই ওই নোট, জি স্যার। ওই নোট থেকে অঙ্ক করলে তোমার আর ইনশাল্লাহ কোনো কিছুই লাগবে না, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য কাজ। বলের যদি স্মরণ বল প্রয়োগ করছি, যদি বস্তু স্মরণ শূন্য হয়, তাহলে আমরা বল প্রয়োগ করছি স্মরণ শূন্য। এই যে দেখো লেখাই আছে, বল প্রয়োগ করেছি কিন্তু স্মরণ কি শূন্য। তাহলে স্মরণ শূন্য হলে কাজ শূন্য হয়। স্মরণ মানে বোঝো তো, আমি বস্তুকে ধাক্কা দিচ্ছি, বস্তু এক চুলো নড়তেছে না, কোনো দিকে যাচ্ছে না, তাহলে আমার কি ওই ধাক্কা ধাক্কি করার ফল জেরো। ফিজিক্স বলবে কোনো কাজ হয়নি, সাধারণ মানুষ বলবে না ও তো চেষ্টা করিচ্ছে। পার্থক্যটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরের আছে, এই ছবিটাতে একটা মজার জিনিস আছে। তুমি হয়তো বলবা স্যার এ তো দেয়ালটা ঠেলিচ্ছে, কিন্তু দেয়াল যাচ্ছে না কেন? তো এটার নাম হলো, তুমি নৌকার ওপর উঠে নৌকার গোলই ধরে যদি ঠেলা দাও, নৌকার গোলই কি কোনো দিকে যাবে? না স্যার।
কিন্তু তুমি যদি আর একটা নৌকায় চড়ো, সেখান থেকে যদি ওই আর এক নৌকার গোলইকে ঠেলা দাও, তাহলে কিন্তু সে চলে যাবে। তাই যাবে না? মানে তুমি আর এক জি স্যার। নৌকাকে অর্থাৎ তুমি যদি মঙ্গল গ্রহে থেকে পৃথিবীকে যদি এরকম ঠেলতে পারতে, তাহলে পৃথিবী কিছু না কিছু সরে যেত। হয়তো সেই সরে যাওয়ার পরিমাণটা 0.0001 ন্যানোমিটার, কিন্তু কিছু না কিছু সরে যাবেই। কথা বুঝতে পারছো কি? কিন্তু আমরা যেহেতু পৃথিবীর থেকে এরকম পৃথিবীর দেয়ালকে ঠেলি, সেটা কিন্তু আসলে সহজে নড়বে না। জি স্যার। আচ্ছা, এখানে একটা কাজ আছে, এটা ভেক্টরের অঙ্ক। ভেক্টরের অঙ্ক যেহেতু তোমাকে শিখাইনি, সেজন্য কিন্তু এটা দেখাতে পারছি না। ভেক্টরের নিয়ম শিখাই দেবো নি, তখন ওটা পারবা। এখন কাজ আছে হলো বল এর ক্ষেত্রে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। শোনো, আমরা এতদিন ধরে কাজ, সক্ষমতা, শক্তির অঙ্ক করেছি বা পড়েছি, সেখানে লিখছি বল গুণন সরণ অথবা এফ এস কস থিটা, ওই অঙ্ক দিয়ে। সেক্ষেত্রে এখানে যে প্রবলেমটা আছে তা হলো, আমরা এখানে যে বলটা প্রয়োগ করেছি সেটি পরিবর্তনশীল। পরিবর্তনশীল মানে কি? কখনো কম বল, কখনো বেশি বল। কিন্তু আমরা 9-10-এ যেটা পড়েছি, সেখানে কিন্তু স্থির বল, অর্থাৎ বল যদি বলি 5 নিউটন, তাহলে সবসময় 5 নিউটন। কিন্তু এখানকার বলটা হয় 5 হবে, নয় 7 হবে, নয় 2 হবে, নয় 3 হবে, বিভিন্ন মান হবে। তাহলে সেক্ষেত্রে কাজের পরিমাণটা কেমন হয়? এখানেও কিন্তু দেখো প্রতিপাদন আছে, আমার কিচ্ছু লাগবে না। আমার লাগবে শুধু, তুমি বলবা যে পরিবর্তনশীল বল দ্বারা কাজ করলে এই কাজের পরিমাণটা এইরকম হয়। কিরকম? এই যে লাস্ট ফর্মের যেটা লাস্ট লাইন যেটা দেওয়া আছে, এটা যে এইরকম একটা কিছু হয়, যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করে এবং কাজের পরিমাণ এইটুকু। গেল। তার মানে কি, আমার শুধু দরকার এরকম একটা লাইন মনে রাখা, আর তার উত্তরটা কি সেটা মনে রাখা। কিভাবে হলো, প্রতিপাদন কি হলে, কিচ্ছু মনে রাখার দরকার নেই। এখন তুমি যদি ফিজিক্সের এই বইটা নিয়ে সাপোজ এগুলো ব্যাখ্যা করে করে সব করতে চাও, অথবা এগুলো আয়ত্ত করতে চাও, তাহলে দেখা যাবে ফিজিক্সের এক অধ্যায় পড়তে তোমার 2-3 মাস যাবে। বুঝতে পারছো কি? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এই ক্যালকুলেশন জাতীয়, প্রমাণ জাতীয় অংশগুলো ছেড়ে দিতে হবে, ওগুলো আমার দরকার নেই। আচ্ছা, পরিবর্তী বল দ্বারা কাজ, এটা হলো সবচেয়ে ভালো উদাহরণ হলো তোমার লোকাল বাস। আচ্ছা, লোকাল বাসে তুমি বা আমি যদি উঠি, কি হয়? এক টানা যায় না, এক একবার এক এক গতিতে চলে, বলো তো? দেখবে যে এই বাস ছেড়ে দিছে, পিছন থেকে একজন বলছে, "এই, আমাকে নিয়ে যাও।" সাথে সাথে বাস এমন ভাবে ব্রেক কষলো, মনে হয় বাস যাত্রী সহ কখন উল্টে যায়, এরম হয় না? হ্যাঁ স্যার। তার ওর বল কি এক স্থিতিশীল ভাবে প্রয়োগ করে, কখনো জোরে যাচ্ছে, কখনো আসতে যাচ্ছে, ওর চাল চলার ঠিক নেই। তাহলে ওর যে প্রয়োগকৃত বল, সেটা কি? এটা হলো পরিবর্তনশীল। মানে কখনো ইঞ্জিন দিয়ে জোরে গাড়িকে টানতেছে, কখনো আস্তে টানতেছে, ফলে গাড়ি কখনো জোরে যাচ্ছে, কখনো আস্তে যাচ্ছে। ক্লিয়ার? বুঝছো? তাহলে এখানে কি কাজের পরিমাণ হ্যাঁ, কি সবসময় এক হবে না ভিন্ন হবে? ভিন্ন হবে স্যার। ইয়েস, এইটুকুই। আমাদের এখানেও আমি উদাহরণের এই অঙ্ক এখান থেকে এভাবে করব না, আমরা ওই নোট থেকে শিখব। আজকে লাস্ট পড়া, সেটা হলো স্থিতিস্থাপক বল, অভিকর্ষ বল এবং কাজ। এর মধ্যে আজকে আমরা স্থিতিস্থাপক বলটা শুধু করব। স্থিতিস্থাপক বল ওটাই যে বলটা প্রয়োগ করার সময় তার যে বল, সেটার প্রতিক্রিয়াটা উল্টা দিকে পরে আসে। যেমন আমি এই স্প্রিংকে ঠেস দিচ্ছি, চাপ দিচ্ছি, কত পরিমাণ চাপ দিয়েছি, কত পরিমাণ সরাসরি এক্স পরিমাণ। তাহলে এই স্প্রিং কি করবে? উল্টা দিকে বল দেবে না, বলতো? হ্যাঁ স্যার। এই স্প্রিং যখন উল্টা দিকে বল দেবে, সেইটাকে বলা হবে হলো স্থিতিস্থাপক বল বা প্রতিক্রিয়াশীল বল, এই নামও দেওয়া যাবে।
তাহলে এই বল দ্বারা কৃত কাজের পরিমাণ কত, এই দ্বারা যে বল প্রয়োগ করব সেই বলের পরিমাণ কত বলে এই যে কে এক্স, বলের পরিমাণ হবে কে এক্স। তা আজকে আমাদের এইটুকুই পর্যন্ত পড়া থাকবে। এর পরবর্তী নেক্সট দিনে যদি আল্লাহ পড়ার সুযোগ দেয় ইনশাল্লাহ পরবর্তী অংশ থেকে পড়াবো। তা আজকে পড়ানো অংশের হুম। মধ্যে তোমার কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যে স্যার আমার এই জায়গাগুলো আরেকবার বললে ভালো হয়, বা এরকম কোনো প্রবলেম আছে কি? না স্যার, নেই। আচ্ছা, তারপরেও তুমি বাসায় এই যেটুকু অংশ পড়াইছি, এই যে 5.4 এই পর্যন্ত, তুমি এটা বাসায় পুঙ্খানুপুঙ্খ রূপে বিশেষ করে বাংলা অংশগুলো রিডিং করবা এবং দেখবা। ওই অঙ্ক দুটো আমি আপাতত দেখতে নিরুৎসাহিত করবো, কারণ ওই অঙ্কগুলো আমি ওই তোমার নোট থেকেই করাই দেবো। তো সেখানে আশা করি প্রবলেম হবে না। তো দেখবা যদি কোনো জি প্রবলেম স্যার। তারপরে বের হয় তো আমাকে নেক্সট দিনে কথা বলবা। আল্লাহ হাফিজ। জি স্যার, ইনশাল্লাহ।